আপনি সত্যিই কি এমন চাকরি করতে চাইবেন যেখানে আপনার বার্ষিক বেতন হবে $1.2 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 15 কোটি টাকা, আর আপনার কাজ হবে শুধুমাত্র একটি লাইট হাউসকে রক্ষণাবেক্ষণ করা? সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনার কোনো বস থাকবে না, কেউ আপনাকে দেখে কাজ করতে বলবে না। আপনার যখন ইচ্ছা বিশ্রাম নিতে পারবেন, সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আর সমুদ্রে মাছ ধরতে পারবেন। কি এমন একটা চাকরি হয়তো আপনি চাচ্ছিলেন? আর আপনার কাজ হবে শুধু বাতিঘরের আলোটি ঠিকভাবে জ্বলছে কিনা তা নিশ্চিত করা। এই একটাই কাজ, আর আপনি কোটি টাকা উপার্জন করতে পারবেন শুধুমাত্র সেই আলোটি দেখার জন্য। কি অবাক হচ্ছেন? অবাক তো হবারই কথা। এমনটা আবার হয় নাকি? হ্যাঁ হয়, তবে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি। কিন্তু কিভাবে বা কেন, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, যেমনটা আমরা আগেই বলেছি, এই কাজটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটি, কারণ এই জুমান লাইট হাউস সাগরের মাঝখানে অবস্থিত। এখানে প্রতিনিয়ত সমুদ্রের বিশাল বিশাল ঝড় আসে এবং জোয়ারের ঢেউ একে একে বাতিঘরের উপরে আছড়ে পড়ে, যা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তাছাড়া আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, সবসময় একাকিত্ব আপনাকে ঘিরে থাকবে। এমন আরও ভয়ঙ্কর কিছু ঘটবে যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। প্রতিনিয়ত মৃত্যু আপনাকে হাতছানি দিতে থাকবে। এই ছবিটি উদ্ধার অভিযানে চলাকালীন তোলা হয়, যেখানে দেখা যাচ্ছে বাতিঘরের রক্ষক বিপজ্জনক জ্বরে আটকে পড়েছেন। যদি এই ঢেউগুলো বাতিঘরকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলতো, তাহলে তার জীবন বিপদে পড়তে পারত। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই বাতিঘর কেন তৈরি করা হয়েছিল, আর কেন এর আলো সর্বদাই জ্বালিয়ে রাখতে হয়? আর এর জন্য এর পিছনের ইতিহাসটা জানা জরুরি। এটি প্রাচীনকাল থেকে শুরু, যখন পথ চলার জন্য রাস্তাঘাট ছিল না, যানবাহন ছিল না, তখন পানিপথ ছিল দূরত্ব পার হওয়ার সবচেয়ে ভালো মাধ্যম। সে সময় ক্যাপ্টেন মার্সিয়াস নামক একজন বিখ্যাত নাবিক ছিলেন, যিনি তার বিপজ্জনক সাগর যাত্রার জন্য বেশ পরিচিত ছিলেন। এক রাতে যখন তিনি সমুদ্রে অন্ধকার পথ পাড়ি দিচ্ছিলেন, তখন তার জাহাজটি পানির নিচে বড় বড় পাথরের সাথে আঘাত লেগে ডুবতে থাকে, কারণ ওই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ক্যাপ্টেন মার্সিয়াস সিদ্ধান্ত নেন যে নাবিকদের নিরাপত্তার জন্য একটি সমাধান প্রয়োজন। তিনি এমন কিছু করতে চাচ্ছিলেন যা জাহাজগুলোকে আগে থেকে সতর্ক করবে, কারণ তখন সাগরে কোনো জিপিএস বা আধুনিক প্রযুক্তি ছিল না। সে সময় সমুদ্রে চলাচলের সময় নাবিকেরা সূর্য, চাঁদ তারা এবং প্রাচীন নেভিগেশন টুলসের উপর নির্ভর করতেন। এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবলেন যে একটি সমাধান থাকা উচিত যা এই ধরনের বিপদ থেকে নাবিকদেরকে রক্ষা করতে পারে। কিন্তু সমস্যাটি এখানেই শেষ নয়। দ্বিতীয় সমস্যা হলো সমুদ্র কতটা বিশাল। প্রশান্ত মহাসাগরের কথা একবার ভাবুন, যদি পৃথিবীর সমস্ত জমিন একত্রে মিলিয়ে রাখা হয়, এমনকি 7টি মহাদেশকে একত্রে করা হলে, তাহলেও প্রশান্ত মহাসাগর তার চেয়েও বড় হবে। আরও অবাক করার কথা হলো, যদি 5টি চাঁদকেও সেখানে রাখা হয়, তাহলেও প্রশান্ত মহাসাগরই বড় থাকবে। প্রাচীনকালে যখন নাবিকেরা খোলা পানিতে যাত্রা করতেন, তখন তাদের কোনো ধারণা থাকতো না যে পরবর্তী ভূমিস্থল কত দূরে এবং সঠিক পথ কোনটি। তখন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা ছিল একটি নির্ভরযোগ্য দিক নির্দেশনা ব্যবস্থা। জিপিএস বা আধুনিক নেভিগেশন সিস্টেম তখন আবিষ্কার হয়নি। জিপিএস 1973 সালে আবিষ্কৃত হয় এবং 1978 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সে সময় নাবিকেরা সূর্যের অবস্থান, তারা এবং প্রাথমিক কিছু নেভিগেশন সরঞ্জামের উপর নির্ভর করতেন, কিন্তু এই সিস্টেমগুলো সবসময় কার্যকর ছিল না। উদাহরণস্বরূপ, যদি রাতের বেলায় হঠাৎ আকাশ ঢাকা পড়তো, তাহলে তারাগুলো দেখা যেত না আর নাবিকেরা পথ হারিয়ে ফেলতেন। ক্যাপ্টেন এলেসও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। প্রশান্ত মহাসাগরে তার ক্রুসহ সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে এবং তারা পথ হারিয়ে ফেলেছিল। সকালে বুঝতে পারে তারা খোলা সমুদ্রে হারিয়ে গেছে। খাবার এবং পানির অভাবে ক্রুরা মারাত্মক দুর্দশায় পড়েছিল। আপনি জানেন যে আমরা সমুদ্রে লবণাক্ত পানি পান করতে পারি না, ফলে তারা পানির মাঝেও পিপাসায় ভুগছিল। এই অবস্থায় ক্ষুধা এবং তৃষ্ণার কারণে ক্রুরা একে একে মারা যেতে থাকে। অনেক কষ্টে ক্যাপ্টেন ভূমি খুঁজে বের করতে পারেন এবং কিনারায় আশ্রয় নেন। এরপর ইতিহাসের প্রথম বাতিঘরটি স্থাপন করা হয়েছিল। এটি ছিল ভূমধ্যসাগরের পাশে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। সে সময় আলেকজান্দ্রিয়া ছিল একটি সমৃদ্ধ শহর এবং বাণিজ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র। তবে এই শহরে বড় একটি সমস্যা ছিল এর ভৌগোলিক অবস্থান। শহরের প্রান্তে পৌঁছানোর জন্য নাবিকদের এমন একটি পাথরের পথ দিয়ে যেতে হতো, যেখানে পানির নিচে অনেক বড় বড় পাথর ছিল। রাতে বাণিজ্যিক জাহাজগুলো যখন উচ্চ গতিতে এই পথ দিয়ে যেত, তারা এইসব পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যেত, জাহাজের মালামাল হারিয়ে যেত এবং এর ফলে রাজ্যটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতো। এই সমস্যার সমাধান করতে রাজা প্যাটলেমাইস একজন দক্ষ স্থাপত্য রুস্টার্ড অফ সিনিডাসকে ডেকে পাঠান এবং তাকে একটি পরিকল্পনা করতে বলেন, যা নাবিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং রাজ্যের সমুদ্রপথকে সুরক্ষিত রাখবে। একসঙ্গে তারা একটি অসাধারণ পরিকল্পনা তৈরি করেন। তিনি একটি বিশাল বাতিঘর নির্মাণের পরিকল্পনা করেন, যা জাহাজগুলোকে নিরাপদ পথের দিশা দেখাবে এবং পানির নিচে লুকিয়ে থাকা বিপদের হাত থেকেও রক্ষা করবে। ট্রেটাস দৃঢ়কল্পনা নিয়ে কাজ শুরু করেন, তবে তারা জানত না যে তারা যা নির্মাণ করতে চলেছে তা হবে প্রকৌশলী ইতিহাসের অন্যতম বিস্ময়কর সৃষ্টি। আলেকজান্দ্রিয়ার ফেরোজ বাতিঘর একটি বিস্ময়কর স্থাপনা ছিল। এটি আলেকজান্দ্রিয়ার উপকূলে ফেরোজ দ্বীপের উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।
এর উচ্চতা ছিল 384 ফুট এবং এটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত হয়েছিল। বাতিঘরের চূড়ে একটি বিশাল অগ্নিকুণ্ড সারাক্ষণ জ্বলত, যা কাঠ এবং তেল দিয়ে জ্বালানো হতো। এই বাতিঘরটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছিল, শুধুমাত্র এর আকারের কারণে নয়, বরং এর অসাধারণ নকশার জন্য। আলোকে আরও শক্তিশালী করার জন্য স্ট্যাটার্ড আয়না এবং লেন্সের একটি সিস্টেম তৈরি করেছিলেন, যার সাহায্যে মাইলের পর মাইল দূরের জাহাজও সহজে আলো দেখতে পেত। বাতিঘর নির্মাণের খবর ছড়িয়ে পড়ার পর দূর দূরান্তের নাবিকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন এই বাতিঘরের কারণে তারা নিরাপদ যাত্রা করতে পারবেন। আলেকজান্দ্রিয়ার নিকটবর্তী পাথরের পানিতে আর নাবিকদের নৌপথে বিপদে পড়তে হয়নি, এবং এভাবে বিশ্বের প্রথম বাতিঘরটি তৈরি হলো। এটি নাবিকদের জন্য নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছিল এবং এখান থেকে বাতিঘরের ধারণা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। শুরুর দিকে এই বাতিঘরগুলো শুধু সমুদ্রের তীরেই নির্মাণ করা হতো, তবে সময়ের সাথে সাথে বিশ্বজুড়ে বাণিজ্য বাড়তেই শুরু করলো। ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যিক পথগুলোর মাঝখানে, যেখানে পাথর এলাকা জাহাজের জন্য বেশ বিপজ্জনক ছিল এবং ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল, সেখানে বাতিঘর নির্মাণ শুরু হয়। এই কারণে আপনি সমুদ্রপথে বিভিন্ন স্থানে এই বাতিঘরগুলোকে দেখতে পাবেন। প্রথমে এই বাতিঘরগুলোকে আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হতো, তবে কাঠ, তেল এবং কয়লা ব্যবহার করা সবসময় আদর্শ ছিল না। পরে মোমবাতি, গ্যাস ল্যাম্প, এমনকি তেলের বাতি ব্যবহার শুরু হয়, কিন্তু আলো ততটা উজ্জ্বল ছিল না। যখন বিদ্যুৎ উৎপন্ন হলো এবং লাইট বাল্ব আবিষ্কার হলো, তখন এই বাতিঘরগুলোতে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার শুরু হয়, কারণ এগুলো বেশি আলো দেয়। তবে প্রশ্ন থেকেই যায়, এই বাতিঘরের আলো কিভাবে মাইলের পর মাইল দূর থেকে দেখা যায়? এর উত্তর হলো বিশেষ প্রযুক্তির লেন্স। 1800 সাল পর্যন্ত প্রতিফলকগুলোর আলোর উৎসের পেছনে স্থাপন করা হতো, কিন্তু তখনকার প্রকৌশলীরা বুঝতে পারলেন আলো আরও বেশি ফোকাস করা সম্ভব যদি এটি আলোর পেছনে স্থাপন করা হয়। তবে সমস্যা ছিল, লেন্স যত মোটা হবে আলো তত কম পৌঁছাবে। এখানে ফরাসি পদার্থবিদ এবং প্রকৌশলী ফ্রেন্সল্যান্ড একটি অসাধারণ সমাধান নিয়ে এলেন। তিনি লেন্সকে শুকনো করলেন এবং এমনভাবে ডিজাইন করলেন যে সব আলো একটি কেন্দ্রে ফোকাস হয়। এভাবে ছড়িয়ে থাকা আলোকে একটি নির্দিষ্ট দিকে পাঠানো সম্ভব হলো। আজকে বেশিরভাগ বাতিঘরে ফ্রেন্সল্যান্ড লেন্স পদ্ধতি ব্যবহার করা হয়, যা বাতিঘরের আলোকে মাইলের পর মাইল দূর পর্যন্ত দৃশ্যমান করে তুলেছে। এই বাতিঘরগুলোর সাহায্যে জাহাজগুলো সহজেই বিপজ্জনক এলাকা সম্পর্কে জানতে পারে। তবে একটি প্রশ্ন থেকে যায়, আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে আপনি কি এই জোমান লাইট হাউসে চাকরি করবেন? আপনার কাজ হবে কেবল এই বাতিঘরের আলো যেন সবসময় জ্বলতে থাকে তা নিশ্চিত করা। এই কাজটি কি আপনি করতে আগ্রহী? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।